আচ্ছা, আনলাইক মসফেট বা বিজেটি বা আইজিবিটি, থাইরিস্টরের ডিফারেন্সটা কোথায়? থাইরিস্টর হচ্ছে মসফেট বা বিজেটি, তাদের মধ্যে আমরা যখন একটা গেট পাস বা কারেন্ট গেট বেস কারেন্ট দিই তখন তারা অন হয়। আমরা তাদেরকে অন রাখার জন্য আমাকে কন্টিনিউয়াস একটা ইনপুট দিয়ে রাখতে হবে, কিন্তু এই সুইচটাতে আমার কোনো একটা ইনপুট দিয়ে রাখতে হয় না। মসফেট বিজেটিকে আমরা কম্পেয়ার করতে পারি, সিমিলারিটি যদি চেক করি তাহলে বাসার কলিং বেলের সুইচ যেরকম সেরকম, আমি যতক্ষণ ধরে রাখছি ততক্ষণ পর্যন্ত বেলটা বাজে, ছেড়ে দিলেই বন্ধ হয়ে যায়। কিন্তু বাসার লাইট ফ্যানের যে সুইচ সেটা হচ্ছে অনেকটা থাইরিস্টরের মতো। থাইরিস্টরটা সেভাবেই চিন্তা করা হয় যে আমি একবার অন করলাম তো অন, যতক্ষণ পর্যন্ত না বন্ধ করতে আছি ততক্ষণ পর্যন্ত সে বন্ধ হবে না। আচ্ছা, এটা পড়াচ্ছি চ্যাপ্টার 7 থেকে, হারুন রশিদ স্যারের বই পাওয়ার ইলেকট্রনিক্স। ওকে, কোর্স আউটলাইন পেয়েছো না? জি স্যার। এনএমএস আপডেট দিয়েছিলাম, আমি জানি না পেয়েছো কিনা সবাই, পরশুদিন দিয়েছি। আচ্ছা, পরশুদিন না, গতকাল সকালে, সরি। আচ্ছা, থাইরিস্টর যেটা, এটা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা দেখে নিই যে কিভাবে আসলে কাজ করে। খেয়াল করে দেখো, থাইরিস্টরে একটা হচ্ছে পি এন পি, আবার হচ্ছে এন পি এন, এরকম একটা দুইটা ট্রানজিস্টর এভাবে থাকে, একটা হচ্ছে পিএনপি, একটা হচ্ছে এনপিএন। আচ্ছা, এটাকে আমরা ডিফাইন করি অ্যানোড হিসাবে, এটাকে আমরা ডিফাইন করি ক্যাথোড হিসাবে। এটা হচ্ছে আমার গেট। ডিভাইসটাকে অপারেট করার জন্য আমরা এখানে আমরা পজিটিভ ইনপুট দেব, আর এখানে আমরা নেগেটিভ অথবা গ্রাউন্ড দেব। অপারেট করার জন্য আমাদের কিভাবে চিন্তা করতে হবে। ওকে, আঁকা হচ্ছে তোমাদের। অ্যানোডটাকে ডিফাইন করা হয় এ হিসাবে, ক্যাথোডটাকে ডিফাইন করা হয় কে হিসাবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে পরের স্টেপে যাই। অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি। এটা একটু আগেই দেখলাম যে অ্যানোডে পজিটিভ দিব, ক্যাথোডে নেগেটিভ দিব। এটা হচ্ছে আমার ভি এ কে, এদিকে হচ্ছে আমার আই এ কে, মানে অ্যানোড টু ক্যাথোড যে কারেন্টটা যাচ্ছে সেটা, অথবা আই লোডও আমরা এটাকে বলি। ওকে, এখন খেয়াল করে দেখো, আমরা যখন অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজকে চিন্তা করি, আমরা এই ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াবো। এই ভোল্টেজটাকে আমরা অ্যানোড এবং ক্যাথোডের মধ্যেকার এই ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াবো। আমরা যখন ভোল্টেজটাকে বাড়াতে থাকি তখন আমার অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা লিকেজ কারেন্ট বলি, এই কারেন্টটা বাড়তে থাকে। বোঝা গেছে? এই কারেন্টটা বাড়তে বাড়তে খেয়াল করে দেখো, অ্যানোড এবং ক্যাথোড ভোল্টেজ বাড়াচ্ছি, আপনার কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো করতে পারে এবং এদিক দিয়ে কিছু কারেন্ট ফ্লো করবে। এদিক দিয়ে যখন কারেন্টটা ফ্লো করবে একটু একটু কারেন্ট, তাহলে এটা এটার বেস কারেন্ট হিসেবে কাজ করবে। এদেরকে নাম দিই, একটা হচ্ছে গিয়ে Q1, আর একটা হচ্ছে Q2।
দেখা যাচ্ছে তো না? Q1 এবং Q2, Q1 এর মধ্যে দিয়ে যদি কারেন্ট বাড়তে থাকে, Q1 এর যে কালেক্টর কারেন্ট বা ইমিটার কারেন্ট, ইমিটার টু কালেক্টর যে কারেন্টটা, সেই কারেন্ট হচ্ছে গিয়ে Q2 এর জন্য বেস কারেন্ট। তাহলে সামান্য একটু বেস কারেন্ট যদি আমরা Q2 তে দিতে পারি, তাহলে সেটা Q2 এর জন্য আবার কালেক্টর কারেন্ট বাড়বে। Q2 এর কালেক্টর কারেন্ট বাড়ার অর্থ হচ্ছে আমার Q1 এর বেস কারেন্ট বাড়বে। বুঝা গেছে? এই লিকেজ কারেন্ট যদি একটা পর্যায়ে বাড়তে থাকে, তাহলে খেয়াল করে দেখো আমি গেটে কোনো ইনপুট দেইনি, এখানে গেটের মধ্যে আমি কোনো ইনপুট দেইনি। গেটে ইনপুট না দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে তার ব্রেকডাউন হবে, কারণ এটা হচ্ছে গিয়ে ভোল্টেজটাকে আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, একে ভোল্টেজটাকে। ব্রেকডাউন হতে থাকলে একটা জায়গায় এসে যে সুইচটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার অর্থ কি, সুইচের অ্যাক্রসের যে ভোল্টেজ, তার মানে VA কে, এটা জিরোর দিকে চলে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এটা হবে খুব মোমেন্টারিলি, খুব দ্রুততার সাথে হবে, হয়ে আমরা এরকম একটা পাবো। আর এরপরে এই কারেন্টটা বাড়বে, বেড়ে যাবে এখান থেকে। এটা কি ভোল্টেজ? এইটা, এটাকে আমরা দেখব, এই ভোল্টেজটাকে যদি দেখি তাহলে এটা আসলে অন হওয়ার সময় যে ভোল্টেজটা এটা ছিল। এদিকে হচ্ছে আমার একটা কারেন্ট, এই একটা কারেন্টের পয়েন্ট, আর এই আর একটা কারেন্টের পয়েন্ট। খেয়াল করে বোঝা গেছে? আচ্ছা, এই দুইটা কারেন্টকে চিন্তা করো, এটাকে আমরা বলছি হোল্ডিং কারেন্ট, আর এটাকে আমরা বলছি ল্যাচিং কারেন্ট। ওকে, হোল্ডিং কারেন্ট এবং ল্যাচিং কারেন্ট। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এটা অন হওয়া পর্যন্ত হোল্ডিং কারেন্ট এবং ল্যাচিং কারেন্ট কি, এটা পরে ব্যাখ্যা করছি। এটা কিভাবে কাজ করছে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। AKM শাহ আলম, জি স্যার। বলো এই কারেন্টটা আসলে কি? এই যে নিচের দিকে যে ছোট একটা কারেন্ট আঁকলাম প্রথমে, এটা আসলে কি কারেন্ট? একে পর্যন্ত যেটা যাচ্ছে, এই এই পর্যন্ত যে আসতেছে, সবুজ লাইন দিয়ে দেখাচ্ছে। স্যার এটা হচ্ছে স্যার হোল্ডিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট, এই সবুজ লাইন, এটা কেন হচ্ছে এই কারেন্টটা? আবু কালাম, Yes, sir. এই কারেন্টটা কেন পাচ্ছি আমরা? এই কারেন্টটা কি আসলে, নেচারটা কি এটা? Sir, holding current, the minimum current. এটা কেন ফ্লো করছে আসলে? স্যার থাইরিস্টরকে অন রাখার, মানে অন রাখার জন্য আর কি মূলত হচ্ছে, না, মানে অন এটা রাখার কিন্তু অন হয় নাই। এক মুহূর্তে আর কি স্যার, হ্যাঁ, মানে হয় নাই, অন হয় নাই। সাদমান হক, সাদমান হক, জি স্যার। মনে করতে পারো এটা কেন হয়? এই কারেন্টটা কি কারেন্ট? যদি স্যার লিকেজ কারেন্ট ফ্লো করে। চমৎকার, ইটস ভেরি গুড, ইটস দ্য লিকেজ কারেন্ট। এটা হচ্ছে পিএন জাংশন আছে এখানে, হ্যাঁ, পিএন জাংশন দিয়ে আমার লিকেজ কারেন্টটা ফ্লো করছে। হয়ে গেছে? বাকিরা উত্তর পাইছো? আমি সবসময় বলি যে আমাদের কিন্তু এত খারাপ না, আমরা
ইন্টারাকশন আসি না, টিচারদের সাথে কথা বলি না, তাই এটা হয়। মনে হয় যেন দূর আমার কথাটা কি ঠিক হবে, কি জানি স্যার জানি কি বলে, বাকিরা কি মনে করবে, ঠিক না? কিন্তু ঠিকই কিন্তু একজন দুজন প্রত্যেকটা ক্লাসে পারতেছে। ওই ক্লাসেও আমি দেখলাম যে অনলাইন ক্লাস নিতে গিয়েও আমি যখন আনসার করতেছি এই একটু একটু করে সবাই আগায় যাচ্ছে, এবং শেষ পর্যন্ত আমি উত্তরটা পাচ্ছি। কিন্তু আই এম রিয়েলি ইমপ্রেসড। ঠিক আছে, আমার সবাই হবে এটা আমি ধরি না, কিন্তু আমি অন্তত পক্ষে 30 জনের ক্লাসে 10 জনকে পাই সুন্দর অ্যান্সার দিয়ে যাচ্ছে। 10 জন মিলে কিন্তু অ্যান্সারটা ঠিক অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারতো। গুড। এটা হচ্ছে লিকেজ কারেন্ট। এই লিকেজ কারেন্টটাই যদি আমার সাফিসিয়েন্ট হয়ে যায়, যেখানে আমার বেজের মধ্যে চলে আসবে, যেটা আমরা গেট হিসাবে ডিফাইন করছি, তখন কিন্তু Q2টা অন হয়। Q2 অন হওয়ার অর্থই হচ্ছে আমার Q1 এর মধ্যে দিয়ে বেজেও আমার কারেন্ট ফ্লো করবে, তার মানে Q1টা তখন অন হবে। আচ্ছা, এই ব্রেকডাউনটা যখন যায়, এই পয়েন্টটাকে আমরা বলি VBR। এই যে ব্রেকডাউন হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলি VBR। এই ব্রেকডাউনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাফিসিয়েন্ট ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে বলেই আমার ব্রেকডাউনটা হচ্ছে, ওই সময় সেই লিকেজ কারেন্ট আর লিকেজ থাকছে না, সুইচটাকে অন করে ফেলছে। এই মিনিমাম এই হোল্ডিং কারেন্ট পর্যন্ত গেলেই আসলে সুইচটা অন থাকবে। মানে হোল্ডিং কারেন্টের ডেফিনিশনটা কিন্তু এই জায়গাটায়। আমি একটু অন্যভাবে এঁকে দেখাই। হোল্ডিং কারেন্টটা কিন্তু আসলে এই এক্সিসে, ওয়াই এক্সিসে। তার মানে এই পরিমাণ কারেন্ট থাকলেই আসছে, কিন্তু একটা গোল একটা ইয়ে আসছে না সবুজ রঙের, ওয়াই এক্সিসের উপর। এই পরিমাণ কারেন্ট আসলে আসলেই আমার কি হবে, থাইরিস্টরটা অন হয়ে যাবে। ওই পরিমাণ কারেন্টই সাফিসিয়েন্ট। তার মানে একটা থাইরিস্টরকে অন রাখার জন্য হোল্ডিং কারেন্টের বেশি কারেন্ট যদি থাকে, তাহলে গুড এনাফ, অন হবে। আচ্ছা, এটা আমাদের ব্রেকডাউন থেকে হচ্ছে। আমরা যদি ব্রেকডাউন ব্যবহার করি, তার মানে ভোল্টেজ বাড়াচ্ছি, তখন আমার এটা ঠিক আছে। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা পরের ক্লাসে ইয়াতে যাই, টপিকে। টপিকে না, পরের এক্সপ্লেনেশন গুলোতে কিভাবে আমরা চিন্তা করব। আচ্ছা, ব্যাপারটা ভালো হয়। আই হোল্ডিং কে আই এইচ লিখলাম, আর আই ল্যাচিং কে আই এল লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার VBR, ব্রেকডাউন হচ্ছে এখানে। এখন আমার একটা সার্কিট যদি আমরা ডিজাইন করি, সার্কিট আসলে কিরকম হতে পারে, এখানে একটু জানে রাখি। থাইরিস্টরের সিম্বলটা হচ্ছে এরকম, তো সিম্বলটা দিয়ে যদি সার্কিটটা দেখাই, এটা একটু পরে ব্যাখ্যায় আসবো, সিম্বলটা আসছে। হ্যাঁ, এই সিম্বলটা দিয়ে আমরা একটা সার্কিট ডিজাইন করলাম। এটা লোড, এটা ভোল্টেজ হচ্ছে, সে ফর এক্সাম্পল লোড ভোল্টেজ 300। তাহলে আমি ভিন কত দিব? লোড ভোল্টেজ যদি 300 হয়, তাহলে ভিনও 300 দিব, ঠিক না? 300 ভোল্টের একটা সাপ্লাই দিতে হবে, কারণ আমার যদি ভোল্টেজ 300 ভোল্ট হয়, তাহলে এখন আমি যেই থাইরিস্টরটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ 400 বা 500।
তাহলে 400 বা 500 যদি হয় তাহলে আমি 300 ভোল্টের আমি সাপ্লাই দিয়েছি, তাহলে কি আর এটা অন করা যাবে? বোঝা গেছে না আমার স্যার। কথাটা? অন হবে না স্যার। তাহলে অন করার উপায় কি? স্যার বেশি ভোল্টেজ দিতে হবে স্যার। ব্রেকডাউনের ভোল্টেজের উপরে দিতে হবে স্যার। দিলাম, দেওয়ার পরে আমার 300 ভোল্টের জায়গায় 500 ভোল্ট দিলাম, আমার লোডটার কি হবে তখন? যখনই অন হবে তখন লোড কত ভোল্টেজ দেখবে? 500। 400 দেখবে। তাহলে 500 দেওয়ার মাত্রই তো লোড ভোল্টেজ সরি সোর্স ইয়াটা টিকবে, লোডটা টিকবে? 300 জায়গায় 500 দিলে টিকবে? না স্যার। তাহলে উপায় কি? হ্যাঁ, ট্রিগার করা লাগবে কি? আমরা যদি গেট কারেন্ট বাড়াই দেই, গেট কারেন্ট আমরা এখানে যে বুদ্ধিমত্তার কাজটা করি, খেয়াল করে দেখো এইখানে আমার পর্যন্ত দেখছো, খেয়াল করে আমি লাল কালি দিয়ে আঁকলাম, আসছে না? এইখানে একটুখানি গ্যাপ রয়ে গেছে না, এই গ্যাপটাকে আমরা গ্রিন মার্ক করি। এই যে কারেন্টের গ্যাপ রয়ে গেছে না, পাইছো? ছোট একটা গ্রিন মার্ক। 300 ভোল্টে সে পাচ্ছে কি, যে লিকেজ কারেন্টটা আসে সেটা কিন্তু সাফিসিয়েন্ট না, দেখা যাচ্ছে নীল কালি দিয়ে দেখাচ্ছি। আর দেখো গ্রিন যেটা, সেটা আসলে ডিফাইন করতেছে এই এতটুকু কারেন্টের গ্যাপ রয়ে গেছে, হোল্ডিং কারেন্ট ওই পর্যন্ত নাই। তাহলে এটা বুদ্ধির কাজ করি, 300 ভোল্ট আমরা সিস্টেমে রাখবো ঠিকই, বাকি যেই কারেন্টটা আমরা একটা সিম্বলে গেছিলাম না, যদি আবার এখানে একটু ছোট করে আবার ওটা আঁকি, এখানে একটা গেট দিয়েছিলাম না, মনে আছে? জি এই গেট দিয়ে যদি আমরা সাফিসিয়েন্ট কারেন্ট জি দিয়ে দেই, যেটা স্যার। আমার হোল্ডিং কারেন্টের উপরে হবে, তাহলে কি হবে? আসলে ব্রেকডাউন যাওয়ার প্রয়োজন নাই, বোঝা গেছে? কারণ আমি গেট দিয়ে যদি কারেন্টটা দিয়ে দেই, তাহলে আমার Q2 যেটাকে ডিফাইন করেছিলাম সে তো অন হবেই, যেটা আগে লিকেজ কারেন্টের উপর ডিপেন্ডেন্ট ছিল, সেটা এখন আর লিকেজ কারেন্টের প্রয়োজন নাই, আমি গেট দিয়ে ওই কারেন্টটা তার মধ্যে দিয়ে দিব, বোঝা গেছে? বা তার যদি একটু বেশি দিব, ঠিক আছে? 50 মিলি অ্যাম্পিয়ার আমি গেট কারেন্ট দিতেই পারি, তাতে আমার বেসটাও পুড়বে না বা ট্রানজিস্টরটাও বার্ন করবে না। যদি আমরা এই কাজটা করি তখন কি হবে? তখন এই 300 ভোল্টে আমার ডাউন হবে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমি স্যার আরেকবার একটু বলবেন গেটের ব্যাপারটা স্যার। খেয়াল করে দেখো, আমরা যখন 300 ভোল্টে ইনপুট দিচ্ছি তখন কিন্তু আমার ব্লু লাইনের যে কারেন্টটা সেটা কিন্তু ওই হোল্ডিং কারেন্টের চাইতে নিচে, কতটুকু নিচে? ওই যে সবুজ কালি দিয়ে দেখালাম যে এতটুকু তার নিচে আছে, তার মানে এই এতটুকু তার ডেফিসিট, কিন্তু এই পরিমাণ কারেন্ট দিলে আসলে সে অন হয়ে যাবে। কারণ আমি যদি ডেফিসিটটা ফিল আপ করে দেই সামহাউ, তাহলে তো হয়ে গেল। ডেফিসিটটা ফিল আপ করার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে আমি যেটাকে গেট বলছি, যে টার্মিনাল থেকে, সেই টার্মিনাল দিয়ে যদি আমি একটু কারেন্ট ইনজেক্ট করে দিই, কারেন্ট ইনজেক্ট করার হচ্ছে চার্জ ইনজেক্ট করে দেই, তার মানে আসলে Q2টা তখন সে অন হবে। Q2টা অন হলে একইভাবে Q1টা অন হবে। Q1টা যদি অন হয়ে যায় তাহলে আবার সেই সাফিসিয়েন্ট কারেন্ট যদি সে অ্যানোড থেকে পেয়ে যায় ওই টার্মিনাল থেকে, তাহলে তো আর গেটটা রাখার প্রয়োজন নেই। মানে আমরা ইমিডিয়েট যেটা করবো তখন সেটা হচ্ছে যে গেট দিয়ে আমরা একটা কারেন্ট ইনপুট করবো, কারেন্টটা ইনসার্ট করলে কি হবে? আমার সুইচটা অন হয়ে যাবে, বোঝা গেছে? স্যার গেটে কি আমরা এক্সটার্নাল সোর্স দিয়ে দিব না স্যার? ওই লিকেজটাই গেট এক্সটার্নাল স্যার? এখন আর লিকেজ থেকে চিন্তা করবো না, এক্সটার্নাল সোর্স দিব, এটি তো আমার মানে কন্ট্রোলিং ওয়ে। আমরা এক্সটার্নাল সোর্স থেকে আমি একটা এখানে কারেন্ট ইনজেক্ট করবো, বোঝা গেছে? কারণ আমি কখন অন করব সেটা মানে আমার কন্ট্রোলিং ইয়াটা প্যারামিটারটা হচ্ছে এই গেট কারেন্ট, কন্ট্রোলিং ডিভাইসটা হচ্ছে কি আমার এক্সটার্নাল একটা ভোল্টেজ সোর্স বা পালস জেনারেটর। ওকে, ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। এখন খেয়াল করে দেখো, যদি আমরা এটা এরকম করি তাহলে এই জায়গাটায় আমার তখন প্রোফাইলটা কিরকম দাঁড়াবে? প্রোফাইলটা দাঁড়াবে এই বরাবর সে আসবে, আসার পর সাফিসিয়েন্ট গেট কারেন্ট পাওয়ার কারণে এখান থেকে এভাবে
অন হয়ে যাবে, সে কিন্তু আর বাকিটুকু যাওয়ার প্রয়োজন নেই। বোঝা গেছে? এখান থেকে সে অন হয়ে যাবে, কারণ আমি এখানে তাকে সাফিসিয়েন্ট গেট কারেন্ট দিচ্ছি। এখন এই কারেন্ট বাড়লে কি হবে খেয়াল করে দেখো, আমার ইনপুটের Q1 আমরা যদি চিন্তা করি যে Q1 হচ্ছে গিয়ে এখান দিয়ে আমার আইসি কারেন্ট ফ্লো করবে, এদিক দিয়ে আইসি কারেন্ট ফ্লো করবে, এই IC1টা এখানে IB2 হিসাবে কাজ করবে, ঠিক আছে? IB2টা এখানে IC2টাকে বাড়াবে, IC2টা IB1কে বাড়াবে। IB1টা এখন আসে, IBটা আসছে, IB1টা এখন আসেনি, IB1 কে বাড়াবে। বুঝতে পারছো? তার মানে IC1 বাড়লে IB2 বাড়বে, IB2 বাড়লে IC2 বাড়বে, IC2 বাড়লে IB1 বাড়বে, দেন IC1 এগেইন ইনক্রিজ। তাহলে এটা কতক্ষণ পর্যন্ত বাড়বে? এটা কিভাবে ডিফাইন হবে? এই ডেফিনেশনটা কনফার্ম হবে আমার এখান দিয়ে যতটুকু লোড কারেন্ট ফ্লো করতেছে তার উপর, তার মানে লোড কারেন্ট যতটুকু সেটাই। আচ্ছা, ধরে নিচ্ছি এখানকার যে ভোল্টেজ ড্রপ, এই সুইচের ভোল্টেজ ড্রপ হয়তো খুব বেশি হলো 1.5 ভোল্ট, তার মানে বাকি 298.5 ভোল্ট হচ্ছে গিয়ে আমার লোডের অ্যাক্রসে আসবে, বাকি 298.5 ভোল্ট আমার লোডের অ্যাক্রসে আসবে। সেই হিসাবে লোড কারেন্ট যদি 1 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার হয়, ফাইন, ওইটা দিয়ে আবার কি হবে ডিফাইন হয়ে যাবে যে ম্যাক্সিমাম কারেন্টটা কত হবে। ফর এক্সাম্পল এটার জন্য হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট এখানে, এটাকে আমরা বলছি আই লোড। বোঝা গেছে? লোড কারেন্টটা এরকম হবে। এখন এটাকে আমি যদি এখন গেটে আর কোনো ইনপুট নাও দেই, গেটে আমি কোনো ইনপুট কারেন্ট দিলাম না, কিন্তু এদিক দিয়ে কিন্তু দুটো বেস দিয়ে কারেন্ট ফ্লো করছে, তাহলে কি আর সুইচ অফ হবে? নো স্যার। আমি যদি বেজে কোনো কারেন্ট না, মানে দুটো বেজে যদি, মানে গেটে যদি কারেন্ট নাও দেই, যেহেতু দুটো বেস দিয়ে কারেন্ট ফ্লো করছে, তো এটা আর অফ হবে না। তাহলে বন্ধ করার উপায় কি? বন্ধ করার উপায়গুলো লিখে নাও। এক, যদি তুমি হোল্ডিং কারেন্টের নিচে নামাতে পারো তাহলে তুমি বন্ধ করতে পারবে। বোঝা গেছে? যদি তুমি হোল্ডিং কারেন্টের নিচে নামাতে পারো তাহলে তুমি বন্ধ করতে পারবা। আচ্ছা, প্রথমে একটা বলছিলাম, অ্যানোডে তুমি পজিটিভ দিবা, ক্যাথোডে নেগেটিভ দিবা, অথবা গ্রাউন্ড, ঠিক আছে? অন রাখার একটা ওয়ে। আচ্ছা, তাহলে সেটাকে যদি আমরা উল্টায় ফেলি, অ্যানোডে নেগেটিভ দিব আর ক্যাথোডে পজিটিভ দিব, উল্টায় ফেললেই তখনও সে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর লাস্ট ওয়ে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দাও। পাওয়ার সাপ্লাই বন্ধ করে দাও, এটা তো আসলে খুব কমন। সেকেন্ড পয়েন্ট একটু আরেকবার বলবেন? বুঝি নাই। সেকেন্ড অপশনটা যেটা বলছেন সেটা একটু আরেকবার বলবেন? সেকেন্ড অপশনটা হচ্ছে গিয়ে, প্রথমেই বলছিলাম যে এই সুইচটা চালাতে গেলে আমাকে অ্যানোডে দিতে হবে পজিটিভ, ক্যাথোডে দিতে হবে নেগেটিভ অথবা গ্রাউন্ড। তাহলে সুইচটাকে যদি উল্টা করে ফেলি চালানোর ওয়েটাকে, যে অ্যানোডে দিব নেগেটিভ আর ক্যাথোডে দিব পজিটিভ, বুঝা গেছে? তার মানে যদি ভোল্টেজের পোলারিটি বদলাই দিই তাহলে সুইচটা অফ হয়ে যাবে। ভোল্টেজের পোলারিটি কিভাবে বদলাইতে পারি? ভোল্টেজের পোলারিটি হচ্ছে এসি ইনপুট যদি দেই, এসি ইনপুট দিলে পজিটিভ হাফসে গেলে সে অন থাকবে, নেগেটিভ হাফসে গেলে সে বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে কথাটা? জি স্যার। আমরা ওইটাই করি। ক্লিয়ার? স্যার ফার্স্টে বললেন স্যার নিচে নামে নিচে নামাতে হবে, সেটা কিভাবে হবে? তোমার কথা বুঝতে পারিনি। স্যার ফার্স্টে যে বললেন স্যার নিচে নামাতে হবে হোল্ডিং কারেন্ট, এটা কিভাবে হবে? ও, এইটার তো ওই আরেকটা আছে। গুড কোশ্চেন। এই ট্রিকি জিনিসগুলা, ছোটখাটো জিনিসগুলা শিখে নিবে আস্তে আস্তে। আচ্ছা, এন চ্যানেল মসফেট চিন্তা করছো কখনো?
এন চ্যানেল মসফেটে হচ্ছে গিয়ে তুমি যখন ইনপুট দাও তখন হচ্ছে গিয়ে সে অন হয়, আর পি চ্যানেল মসফেটে তুমি যখন ইনপুট দাও তখন সে অফ হয়, ঠিক না? Yes, sir. আচ্ছা, এখন তুমি যদি একটা ডিভাইস চিন্তা করো এরকম, খেয়াল করে দেখো থাইরিস্টর অন করলাম, কারেন্ট ফ্লো করছে, মসফেট অন আছে। এখন তুমি যদি মসফেট একটা গেট পাস দাও তাহলে এই মসফেটটা অফ হয়, বুঝতে পারছো? গেট পাস দিলে সে অফ হয়ে যায়, তাহলে সে যদি অফ হয় তাহলে কারেন্ট জিরো হয়ে যাবে না এদিকে, বোঝা গেছে? তাহলে তুমি যখন অফ করতে যাচ্ছ তখন তাকে ওইখানে পাস দিবা, দিলে সে যদি অফ হয়ে যায়, এরপর তুমি যদি পাস ছেড়ে দাও ততক্ষণ থাইরিস্টর অফ হয়ে গেছে, তাহলে আমার পুরো সার্কিট অফ। জি স্যার। বুঝছো? এই ট্রিকি ওয়েগুলো আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, আর আগের পুরনো আর্টিকেলগুলো যদি পড়ো তাহলে দেখবা যে ওখানে লেখা থাকে যে রিওস্টেট একটা কানেক্ট করো, ওই রিওস্টেটের রেজিস্ট্যান্স লেভেল আস্তে আস্তে বাড়াতে থাকো, তখন তাহলে হোল্ডিং কারেন্ট নিচে নেমে যাবে, তারপর অফ। আচ্ছা, যেহেতু ট্রানজিস্টর শব্দটা মানেই হচ্ছে ট্রান্স রেজিস্টর, উই ক্যান ইউজ দ্যাট পার্ট, আমরা ট্রানজিস্টরকে ওইখানে ইউজ করতেই পারি। উত্তর পাইছো? Yes, sir. আচ্ছা, এই যে কোশ্চেন করে সাথে সাথে একটা উত্তর পাওয়া, হ্যাঁ, এটা কিন্তু তুমি হুট করে বইতে পাবা না, এটা হচ্ছে তোমার মানে লাইফ লং লার্নিং, তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করে তুমি এটাকে দিবা যে স্যার এই ধরনের সার্কিট আমরা এইভাবে ডিজাইন করবো। এটা তুমি কারোর সার্কিট ডিজাইন প্ল্যানে পাবা না, তোমার জন্য সিমেন্স বা এবিবি বা থিসেন কর্প এটা তোমার জন্য সার্কিট, হিটাচি এরা সার্কিট ডিজাইন করে রেখে দিবে না, ঠিক আছে? কিন্তু এটা কিভাবে হতে পারে এই জিনিসটা চিন্তা করে বের করা, এই হচ্ছে আসলে লাইফ লং লার্নিং। ওকে, এটা কিন্তু বইতে এইভাবে পাবা না যে স্যার এটা বইতে এরকম। এখন এই সার্কিটটা কিভাবে কাজ করে, কোন মসফেট অ্যাপ্লাই করবা, কোন ধরনের থাইরিস্টর অ্যাপ্লাই করবা, করে সার্কিট আসলেই কাজ করে কিনা, একটা সুন্দর ফায়ারিং সার্কিট, ডিসি মানে ডিসি টু ডিসি কনভার্সন সার্কিট, সেটা তুমি অ্যানালাইসিসে করে দেখাবে। ওকে, এই সার্কিটগুলো কিন্তু তোমরা প্রজেক্ট হিসাবে, ছোট প্রজেক্ট হিসাবে আরডুইনো প্রজেক্ট দিয়ে করতে পারো, যে স্যার আমরা একটা ডিসি মোটর চিন্তা করছি, এটা প্রথম 5 সেকেন্ড রান করবে, তারপর 5 সেকেন্ড পরে বন্ধ হবে, আমরা এইভাবে চিন্তা করছি, আইডিয়া দিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা আগের গ্রাফটা যদি ফেরত আসি, আচ্ছা এখানে দেখো ব্রেকডাউন, তার মানে আমাকে হোল্ডিং কারেন্টের উপরে গেলেই আমার কি হবে, সুইচটা অন হবে। আচ্ছা, হোল্ডিং কারেন্ট কোনটা সেটা আমাকে বুঝতে হবে, যে ব্রেকডাউনের সময় যেটা যে মিনিমাম কারেন্ট দিয়ে আমার অন হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমার হোল্ডিং কারেন্ট। আচ্ছা, ল্যাচিং কারেন্ট কোনটা, ল্যাচিং কারেন্ট হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে আমার ল্যাচিং কারেন্ট। আচ্ছা, ল্যাচিং কারেন্ট হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড কারেন্ট, যেটা আসলে এটাকে অন স্টেটে ধরে রাখার ব্যবস্থা করে। ল্যাচ শব্দটার অর্থ হচ্ছে কি জানো, হ্যাজ বলছিল না, বা হুড়কো, ল্যাচ আমরা সুইচ ক্ষেত্রে কোনো একটা কিছু ধরে রাখা, ল্যাচ শব্দটার মানে হচ্ছে গিয়ে ধরে রাখা। এটা হচ্ছে মিনিমাম ল্যাচিং কারেন্ট, সেটাকে আমরা ডিফাইন করি যে এই কারেন্টটা ধরে রাখতে পারলেই সুইচটা অন থাকবে। আচ্ছা, খেয়াল করো এইখানে নিচের
যে কারেন্টের যে ব্লু লাইনের যে স্লোপটা, ব্লু লাইনের যে কারেন্টটা ড্র করেছি, কারেন্টের ওয়েভ শেপটা, এইখানে 0 থেকে যখন VBR পর্যন্ত যায়, এখানে কারেন্টের স্লোপটা হচ্ছে গিয়ে পজিটিভ, ভোল্টেজও বাড়ছে আর কারেন্টও বাড়ছে। IH থেকে IL পর্যন্ত যেটা আসে সেটা কিন্তু কারেন্টের স্লোপটা খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে নেগেটিভ, এই স্লোপটা হচ্ছে নেগেটিভ, ভোল্টেজ কমে যাচ্ছে আর কারেন্ট বেড়ে যাচ্ছে। বোঝা গেছে? তার মানে একটা হচ্ছে আমার পজিটিভ রেজিস্ট্যান্সের দিকে আর একটা হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্সের দিকে। এইটার ইফেক্টটা কোথায়? যদি আমি কোনো কারণে IL এর নিচে নামায় ফেলি, তাহলে খেয়াল করে দেখো ভোল্টেজ কিন্তু বেড়ে গেছে। কোথায়? থাইরিস্টর অ্যাক্রোসের ভোল্টেজটা বেড়ে গেছে। কথাটা বোঝা গেছে? আমি লাল কালি দিয়ে আঁকি, খেয়াল করে দেখো, যদি আমি IL এর নিচে চলে যাই এভাবে, কারেন্টটা যদি কমে যায়, আসুক, এরোটা আসেনি এখন, আসছে এখন, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে, এখানে কিন্তু দেখো ভোল্টেজটা কিন্তু বেড়ে গেছে। কোন ভোল্টেজটা? সুইচের অ্যাক্রোসের ভোল্টেজটা বেড়ে গেছে না? তাহলে সুইচের অ্যাক্রোসের ভোল্টেজ যদি বেড়ে যায়, তাহলে লোড ভোল্টেজ অবশ্যই কমে গেছে, ঠিক আছে? তাহলে লোডের ভোল্টেজ যদি কমে যায়, তাহলে কি হচ্ছে, লোডের কারেন্টও কমে যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, লোডের কারেন্ট যদি কমে যায়, তাহলে মোস্ট অফ দি কেস থাইরিস্টর দিয়ে আমরা চালাই আসলে ম্যাগনেটিক লোড, ম্যাগনেটিক সার্কিটগুলা। তাহলে এখানে ফ্লাক্সের ইন্টারাকশনে সেই কারেন্টটা তখন আবার কমে। তাহলে ওইটা যদি আরো কমে, তখন দেখা যায় যে আমার এই পাশের এখান থেকে কারেন্টটা দ্রুততার সাথে কমে হোল্ডিং কারেন্টের নিচে চলে যেতে চায়, এদিকে সে ব্যাক করে। যেই কারণে ল্যাচিং কারেন্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটার নিচে যাতে আমরা না নেই সেদিকে খেয়াল রাখতে হবে। বুঝা গেছে? আর হোল্ডিং কারেন্টের উপরে থাকলে খেয়াল করে দেখো, হোল্ডিং কারেন্টের উপরে কিন্তু ল্যাচিং কারেন্টের মধ্যে এটা একটা আনস্টেবল সিচুয়েশন। এই সিচুয়েশনের মধ্যে খেয়াল করো, আমার সুইচের মধ্যে কিন্তু ভোল্টেজ ড্রপ বেড়ে গেছে। এই যে লাল কালিটা দিয়ে দেখাচ্ছি যে সুইচের মধ্যেকার ভোল্টেজ ড্রপটা বেড়ে গেছে। খেয়াল করে দেখো, এই জায়গাটা যদি চিন্তা করো, সুইচের মধ্যে ভোল্টেজ বেড়ে গেছে না? এটা তো VAK, তার মানে সুইচের অ্যাক্রোসের ভোল্টেজ বেড়ে গেছে। আর এর মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে ভোল্টেজ গুণ কারেন্ট, তার মানে আমরা কি পাবো? পাওয়ার। পাওয়ার যদি পাই, ওই সময় এই পাওয়ারটা কোথাকার পাওয়ার? অবশ্যই সুইচটার পাওয়ার, ঠিক আছে? তার মানে সুইচের মধ্যে যদি পাওয়ার লস হয়, তার মানে সুইচটা গরম হবে, গরম হওয়ার অর্থ হচ্ছে একটু পরে এটা বার্ন করবে। বোঝা গেছে? যার জন্য আমরা ল্যাচিং কারেন্ট নিচে যাতে না নামে সেদিকে খেয়াল রাখি। হোল্ডিং কারেন্ট হলে অন হয়ে যাবে, এরপর যাতে ল্যাচিং কারেন্টকে ক্রস করে উপরে থাকে সেদিকে এনশিওর করতে হবে। ক্লিয়ার? তার মানে আমাদের লোডের কারেন্ট কত, সেই অনুসারে আমি কোন থাইরিস্টর চুজ করতেছি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? এই ক্যারেক্টারিস্টিক্সটা Yes, sir. ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট পার্টে যাই। এটাকে তাহলে বানাবো কিভাবে? দুইটা ট্রানজিস্টর।
খেয়াল করে দেখো দুইটা ট্রানজিস্টর এখানে, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। সরি, আর এটা হচ্ছে গেট। এটা বুঝতে কারণ সমস্যা আছে। দুইটা ট্রানজিস্টর কিভাবে আঁকলাম, আঁকার পরে খেয়াল করে দেখো দুইটা এন একসাথে কানেক্টেড। এই কানেকশনটা হচ্ছে গিয়ে এইটা। আচ্ছা, দুইটা পি একসাথে কানেক্টেড, এই কানেকশনটা হচ্ছে আমার এইটা। বুঝা গেছে? এইভাবে কোনোদিন ট্রানজিস্টর কানেক্ট করছো, দুইটা ট্রানজিস্টর? হ্যাঁ, করছো নাকি? না স্যার। স্যার মনে হয় না, না স্যার। মনে হয় না। আচ্ছা, এটা যদি কানেকশন দাও তাহলে এটা পাবা। আচ্ছা, হয়তো তোমাদের থাইরিস্টর খুব বেশি কারেন্ট নিতে পারবে না, কারণ বানাবো তো সিগন্যাল ট্রানজিস্টর দিয়ে। তো যদি পাওয়ার ট্রানজিস্টর দিয়ে বানাও তাহলে দেখবা যে সাফিসিয়েন্ট কারেন্ট নিতে পারে, তবে তাও বেশি না, তার কারণ হচ্ছে বেস কারেন্ট গুলো তো কম থাকে। আচ্ছা, এইখানে যদি দুটাকে অ্যাড করো, অ্যাড করে ফেলি, তাহলে আমরা কি পাবো? এই দুটাকে অ্যাড করলে আমরা এটাকে পাবো পি এন পি এন। এই পাশে হচ্ছে ক্যাথোড, এই পাশে হচ্ছে অ্যানোড, এই পাশে হচ্ছে আমার গেট। আচ্ছা, গেট ওই পাশে আঁকি, তোমরা আবার কনফিউজ হয়ে যাবে যে গেট এই পাশে গেল কিভাবে। গেটটা বোঝা গেছে? ইটা উঠে নাই, গেটে ই বানানো আছে কিন্তু। আসছে এবার। ওকে, এই পর্যন্ত বুঝতে কারণ সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে দেখো গেটে যখন আমরা একটা পাস দিব তখন এটাকে আমার অন হবে, তার আগে অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ অথবা গ্রাউন্ড দেব। আচ্ছা, এবার আরেকটা ছোট কাজ করি, এটা হচ্ছে গিয়ে এই বরাবর যদি একটা লাইন টানি, খেয়াল করে দেখো এইটা একটা ট্রানজিস্টর এনপিএন, আর এইটাও আরেকটা ট্রানজিস্টর পিএনপি। পাইছো? এখন তাহলে এটাকে বানাবো কিভাবে, ফেব্রিকেশন করবো কিভাবে? ফেব্রিকেট করার জন্য সেমিকন্ডাক্টর লেয়ার আমরা আনবো। এখানে তো অবশ্যই আলাদা আলাদা করে বানায় কিছু করার নেই, আমরা সেমিকন্ডাক্টর লেয়ার যদি চিন্তা করি তাহলে চিন্তা করবো। প্রথমে পুরোটাকে এন টাইপ মেটেরিয়াল বানায় ফেলবো, বানালাম। বানানোর পরে তার মধ্যে পি লেয়ার দিব, তার মানে এরকম একটা পি লেয়ার হবে, এরকম একটা পি লেয়ার করব। তার উপর আবার মাস্কিং করে আবার একটা এন লেয়ার বানাবো।
তারপর আবার মাস্কিং করে একটা পিএল লেয়ার বানাবো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা এখানে যদি একটা ওয়্যার বন্ডিং করি, ক্যাথোড, এটা হচ্ছে আমার গেট, এটা হবে আমার গেট, এটা হবে আমার অ্যানোড। ওকে, আচ্ছা, আমরা চাইলে আবার এনটাকে উপর থেকে আনতে পারি। এটা ডোপিং এর মাস্কিং এর উপর ডিজাইনটা চিন্তা করা হয় যে কিভাবে করব। তাহলে এখন পিএন পিএন লেয়ার পাওয়া গেছে না? জি স্যার। এটা হচ্ছে গিয়ে তার টেকনিক। আচ্ছা, এখন সার্কিটে এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কিভাবে অন হবে, কি হবে না হবে, অফ হবে কি হবে? স্যার এটা তো এনপি এনপিও হতে পারতো না। এনপি এনপি জি স্যার। কারেন্ট ফ্লো করবে কেমনি? ওই নিচে উপরে আগে পি লিখবা, তাহলে উল্টা করে। হ্যাঁ, এটা আমরা পরে পড়বো, নেক্সট ক্লাসের পরে ক্লাসে পড়বো। এটা আরেকটা ডিভাইস হচ্ছে ট্রায়াক, আমরা তুমি যদি উল্টাটা করতে চাও সেটা করবো। ঠিক আছে, এসিতে তুমি কিভাবে চালাবা আমাকে ডিসির সুইচিং গুলো দেখে তারপরে এসির সুইচিংটা দেখাবো। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। লামিয়া শারমিন, জি স্যার। বলো অফ হবে কয় রকম ভাবে, কিভাবে অফ? খাতায় লিখছো না? খাতায় লিখো নাই? না স্যার। খুব খারাপ কথা। ঘুমের থেকে উঠছো তো না ঘুমাই আছে এখনো? খায়রুল হাসান, কি স্যার? শোনো, বাসা কোথায়? ঢাকায় না ঢাকার বাইরে? স্যার ঢাকার বাইরে স্যার, বাট এখন ঢাকায় আছি স্যার। ঢাকার, এখন ঢাকায় আছো? জি স্যার। আমার তো 9টার ক্লাস থেকে ভয় হচ্ছে, কারণ আর কয়েকদিন পরে শীতকাল চলে আসবে, দেখা যাবে সব মশারির ভিতরে লেপ জঙ্গল গায়ে দিয়ে শুয়ে শুয়ে ক্লাসে ঢুকছো, তারপরে তো বিপদে পড়বো তো, বুঝছো? জি স্যার। অলরেডি একটা মিটিং করতে এসে আমি একজনের পাইছি বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছে। ওকে, তো এটা এটা বলে কিন্তু বিপদে পড়বা। বলো এখন কয়রকম ভাবে অফ স্যার হবে? 3 রকম ভাবে অফ হবে স্যার। হ্যাঁ, কয়রকম ভাবে?
তিন রকম হবে স্যার। একটা পোলারিটি চেঞ্জ করে, একটা পাওয়ার সাপ্লাই অফ করে, আর একটা হোল্ডিং কারেন্টের নিচে যদি আমরা নামাতে পারি তাহলে। গুড। আমরা পোলারিটি চেঞ্জ করে যেটা সেটাও দেখবো, আর হোল্ডিং কারেন্ট নিচে মানে পোলারিটি চেঞ্জের এটাই দেখি আগে। হ্যাঁ, হোল্ডিং কারেন্টটা তো সার্কিটে আমরা দিয়ে দিছি যে কিভাবে করে। আচ্ছা, পোলারিটি যখন চেঞ্জের কথাটা আসলো, আমরা যদি সাইন ওয়েভ ইনপুট দেই, পোলারিটি চেঞ্জ এই কথাটা না লিখি, হ্যাঁ, আমরা একটা সাইন ওয়েভের ইনপুট দিচ্ছি। আসছে, এতক্ষণ এডিট করে দাও আসেনি। আচ্ছা, আমরা যদি সাইন ওয়েভের ইনপুট দেই তাহলে কি হবে, এই যে কারেন্ট ফ্লো করবে। কখন? যদি আমরা ওই সময় গেট পাস দিই। সাইন ওয়েভটা কিরকম? আচ্ছা, এখন যদি আমি গেট পাস দিই এখানে, তো হচ্ছে আমার রেজিস্টিভ লোড, আউটপুটটা কেমন পাবো? খেয়াল করে দেখো, এই পয়েন্টে আসার পরে আমার পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, আসুক। এই পয়েন্টে আসার পরে আমার পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, তাহলে সুইচটা নিজে নিজে অফ হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি এখানে একটা পালসও দেই, দিলাম নীল কালি দিয়ে একটা পালস দিলাম, কিন্তু তারপরেও এটা অন হবে না, বুঝছো? অফ। তার কারণ হচ্ছে ওই যে পোলারিটি অ্যানোড আর ক্যাথোডে পোলারিটি প্রপার পোলারিটি দিতে হবে, সেটা তো সে পায়নি, যে কারণে সে অফ থাকবে। তার মানে পোলারিটি চেঞ্জ করলে যে অফ হবে, এটা একটা অবস্থান। আচ্ছা, এটাকে আমরা বলি স্যার লাইন এটা কমিউনিকেশন বা রেজিস্টিভ লোডের জন্য হলো না স্যার, যে আচ্ছা, হ্যাঁ, ইন্ডাকটিভ লোডে কি হয় এটা পরে আমরা দেখবো, ঠিক আছে? এখন ওই ম্যাচুরিটি আসে নাই তোমাদের ওটা দেখার। হ্যাঁ, অতটুকু পর্যন্ত আমরা যাই নেই, ওগুলা তোমরা এখনো বুঝে উঠতে পারবে না। আমি নেক্সট ক্লাসে দেখাবো এটা তোমাদের, যে ইন্ডাকটিভ লোড হলে কি হবে। এখনো যদি আমরা এটাকে এই অবস্থায় পোলারিটি চেঞ্জ অটোমেটিক হচ্ছে, এটাকে আমরা মেনে নিচ্ছি, কিন্তু যদি আমরা ডিসি ইনপুট দিই তাহলে এখন কি হবে? এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস। এখন আমি এই থাইরিস্টরটাকে অফ করতে চাচ্ছি। এখন সে অফ হবে কিভাবে? কারণ এখন তার পোলারিটি চেঞ্জ হচ্ছে না, লোড একই, রেজিস্টিভ লোড আছে, ঠিক আছে? তাহলে এখন আমার এটা অফ করার উপায় কি? এখানে আমরা একটা সার্কিট আলোচনা করব। সার্কিটটা কিরকম? আমরা অনেক আগে একটা জিনিস পড়ে আসছি, ফিজিক্স পড়ছো, মনে আছে? ফিজিক্সের থিওরি কিছু, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কই আছে বলো তো? ফিজিক্সের কোন থিওরিতে? ফিজিক্সের কোন থিওরিতে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে? হ্যাঁ, পুরা ক্লাস চুপ কেন? আচ্ছা, সরল দোলক পড়ছো? জি স্যার। সরল দোলকের দোলনকাল কিসের সাথে সম্পর্কিত? মিডিয়ামের উপর। অন করলা বলতে গিয়ে আবার বন্ধ করে দিলা।
স্যার ফ্রিকোয়েন্সি কিসের ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি তো 1/t, তাহলে টি এর সাথে ফ্রিকোয়েন্সি তো রিলেশন আছে। তাহলে টাইমের উপর ডিপেন্ড করতেছে কতক্ষণ আরে দোলনকাল মানে কি? দোলনকালটাই তো টাইম। তা টাইম আবার টাইমের উপর নির্ভর করে কি হলো? দোলনকাল টাইম না? জি স্যার তাহলে টাইম তো টাইমের উপর, টাইমের সাথে সম্পর্ক কি? কমপ্লিট সার্কেল। দূর, আমরা সব পড়ো নাই। স্যার লেন্থ। থিওরি কপতে গেছিলাম। স্যার ফোর্সের উপর স্যার, ফোর্স। ফোর্স? কিসের ফোর্স? লেন্থ কিসের সেটা বলো। লেন্থ কিসের? স্যার যখন একটা দুলছে কতটুকু ডিসটেন্স কভার করছে সেই লেন্থটা। তাই না স্যার, যে রশিটা বা যেটা দিয়ে ঝুলাই ওটার লেন্থ। আচ্ছা, এই তো পারছো, বললাম না ঠিকই বেরোবে। একজন লেন্থ বলছে, একজন এটা বলছে। আচ্ছা, টোটাল লেন্থ যদি চিন্তা করি তাহলে হচ্ছে গোলক যেটা, সেই গোলকের যে রেডিয়াস এটা সহযোগ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আর কি? স্যার কতটুকু ফোর্স দিচ্ছে এটার উপর নির্ভর করবে স্যার। স্যার রেডিয়াসটা, কিসের রেডিয়াস? স্যার গোলকের রেডিয়াস। স্যার ওজনের উপর নির্ভর করবে, ওয়েটের উপর। ওয়েট, গুড। মাস, মাস অফ দা, আরটা কি? জি জি, স্মল জি। স্মল জি মনে আছে? গ্র্যাভিটেশনাল। স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, মহাকর্ষীয় না, অভিকর্ষ ত্বরণ। It's a 9.81. এটা কি শুধু মানে 9.81? না স্যার, ভ্যারি করে স্যার। কততে ভ্যারি করে? অনেক। না স্যার, ভ্যারি করে। হ্যাঁ, জি তাহলে স্যার, ভ্যারি। এখন কিসের উপর? স্যার বিভিন্ন প্লেসের উপর স্যার। হ্যাঁ, এটা এটা বিভিন্ন প্লেসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন না সেকেন্ড অর্ডার? এটাকে আমরা আসলে একদম স্ট্রেট যেটা জি যদি চিন্তা করি, এটা হচ্ছে সরল দোলকের দোলনকাল। আমার নির্ভর করবে গিয়ে টোটাল টোয়াইস পাই ইন্টু রুট ওভার এল বাই জি। মনে আছে রুট ওভার এল বাই জি টার্মটা? মাস কিন্তু বড় ফ্যাক্টর না এখানে, মাস কিন্তু বড় ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে রুট ওভার এল বাই জি। আচ্ছা, এলটা হচ্ছে সেই লেন্থ। আচ্ছা, মাসটা ডিপেন্ড করবে কি ইয়াতে চেঞ্জ হয় কেন? মাসটার হিসাবটা আমরা অনেক সময় আনি কেন? যদি গোলক ডিফারেন্ট ইয়ে দিয়ে তৈরি করা হয়, তার ওই যে সে আর্কিমিডিসের থিওরি ঘনত্ব, ওইটার ওজন চেঞ্জ হয়ে যায়। ওইখান থেকে অনেকে ওই ক্যালকুলেশনটা ওইভাবে চিন্তা করে যে ম্যাটেরিয়াল যদি এরকম হয় তাহলে এই ভর যদি পাই তাহলে আসলে এটার এই গোলকের জন্য ওই যে পাই 4 পাই ভলিউম থেকে যেটা আমরা ইয়ে বের করি, এই ক্যালকুলেশনটা করার জন্য মানে আমরা স্কুল কলেজে ওই ওজন বের করে ওইখান থেকে বের করি, তাহলে এটার ভিতরে থেকে ডিসটেন্স কত। আরেকটা বুদ্ধি ছিল স্ক্রু গজ অথবা স্লাইড ক্যালিপার দিয়ে সরাসরি বের করে নিই। বুঝতে পারছো? কোন স্যাররা খুব অতি উৎসাহী হয়ে ওই থিওরিটা দিয়ে বের করায় যে মাস কত বের করো, ওটা তারপর এটা ওই যে 4/3 পাই আর কিউব দিয়ে বের করো ঘনত্ব, সব একসাথে করায় ফেলা আর কি। বুঝছো? এটা হচ্ছে রুট ওভার এল বাই জি। এখন এইটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখনই আমরা ডিফাইন করি তখনই হচ্ছে এর মধ্যে একটা অসিলেশন ইকুয়েশন আসে, এইরকম একটা অসিলেশন ইকুয়েশন আসে। পাইছো? হ্যাঁ, এই অসিলেটরি ইকুয়েশন যদি আসে, আউটপুট যদি পাই, তার মানে কি একবার পজিটিভ একবার নেগেটিভ। এখন ইলেকট্রিক্যাল সার্কিটে কেভিএল পড়ছো না? হ্যাঁ, আচ্ছা, লাইফ লং লার্নিং নাই, অথচ আসা উচিত ছিল। তোমরা নিজেরাই বুঝো না যে তোমরা কোনটা লাইফ লং লার্নিং তোমাদের। আচ্ছা, সাইন না দিই আপাতত
একটা স্টেপ রেসপন্স দিই। ঠিক আছে, আচ্ছা সার্কিটের মধ্যে যদি কেভিএলটা আঁকি তাহলে এখানে কেভিএল এর ইকুয়েশনটা কি হবে, আর আই প্লাস এল ডি আই ডিটি প্লাস 1 বাই, সরি লেখা একেবারে 12 হয়ে গেছে, গ্যাপ গ্যাপ পড়ে যাচ্ছে, একটু দাঁড়াও। পালস ইনপুট দিচ্ছি তাই পালস দিয়ে রাখলাম, এটা কোনো আবার অঙ্ক ধরো না, পালস ইউনিট স্টেপ ফাংশন, তো ইউনিট স্টেপ ফাংশন পড়ছো না? হ্যাঁ, একটা জি পালস স্যার। তৈরি করা যায় একটা ইউনিট, দুইটা ইউনিট স্টেপ ফাংশন দিয়ে, ঠিক আছে? এটা সেই ইউনিট স্টেপ ফাংশন, তার মানে ইউটি মাইনাস 1, বুঝা গেছে? আচ্ছা, এখন এটা যদি ইউনিট স্টেপ ফাংশন হয় তাহলে এখন এই যে উপরে যে ইকুয়েশনটা লিখলাম এইটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, এল ডি আই স্কোয়ার ডিটি স্কোয়ার আর ডিআই ডিটি প্লাস 1/c আইটি, ঠিক আছে? ইউনিট স্টেপ ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাই, একটা স্লোপ, দুটো স্লোপ পাবো না? ডিফারেন্সিয়েট করলে সরি চেঞ্জ পাবো, র্যাপিড চেঞ্জ, ইনফাইনাইট ভ্যালু, একটা পজিটিভ একটা নেগেটিভ টাইম ডিভিশনে। আচ্ছা সেটা বাদ, সেটা নিয়ে আমরা ফাংশনটা লিখে রাখি ভিএক্স। এই যে উপরের যে পোর্শনটুকু পাইলাম এটা কি আসলে, এটা আসলে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কি, সলিউশন হচ্ছে ওই যে অসিলেটরি ফাংশন, আরটা ডিফাইন, সিটা ডিফাইন করবে তার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। যদি আর না থাকে তাহলে ওইটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই ক্ষেত্রে এই অসিলেশনটা ইনফাইনাইট পর্যন্ত অসিলেট করবে। আর যদি বেশি হয়, যে আর যে থাকতেছে খেয়াল করে দেখো কমে আসতেছে না, আস্তে আস্তে লাল কালি দিয়ে দেখালাম, দেখছো কমে আসতেছে না? এই কমে আসাটা কিভাবে কমবে, কত তাড়াতাড়ি কমবে সেটা ডিফাইন করে দিবে আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা, বোঝা গেছে? এখন বলতে পারবে স্যার এই কঠিন জিনিস এটারে পরে লাভ কি আমার থাইরিস্টার সুইচ অফ করতে গেলে? আমরা এখানে একটা মজার কাজ করি, মজার কাজ কি করি জানো? আমরা একটা থাইরিস্টার সার্কিট বানাইলাম, এখন মজাটা দেখবে গিয়ে এইটার প্যারালালি আরেকটা সার্কিট, একটা ইন্ডাক্টর দিয়েছি, একটা ক্যাপাসিটর দিলাম, একটা থাইরিস্টর দিলাম। তো একটাকে নাম দিই T1, একটা নাম দিই T2, বোঝা গেছে? হুম, জি স্যার। এখন মজার কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে ফায়ার করব T2টাকে, তার মানে অন করব T2টাকে, T2টাকে গেট পাস দিব, দিলে কি হবে, T2টা অন হবে, এটাকে আমরা বলি ফায়ার করা। T2টা যদি অন হয় তাহলে আমার কারেন্ট ফ্লো করবে কোন দিক দিয়ে, লাল সাইড দিয়ে আসছে, বুঝছো? এই একটু ঠিক আছে, বোঝা গেছে, অ্যারোটা আসছে হাফ। এখন এই কারেন্টটা কতক্ষণ ফ্লো করবে, হুম, যতক্ষণ টি2 অন থাকবে, নাই হইলো না, টি1 যতক্ষণ না, on না হবে। অন না হওয়া পর্যন্ত। হ্যাঁ T1
T1 যতক্ষণ অন না হয় T1 স্যার। অফ থাকবে স্যার ততক্ষণ। হয় নাই, এই লাইফ লং লার্নিং হয় নাই। সজল কুমার বলো। স্যার আমি তো এটা বলছিলাম T1 যতক্ষণ অফ থাকবে স্যার। আচ্ছা, ভুল বলছো। মিনাজ আহমেদ জি স্যার। বলো। স্যার একটু কনফিউজ স্যার। কনফিউজ। আয়শা আবিদিন ক্যাপাসিটরটা যতক্ষণ চার্জ ফুল হবে না ততক্ষণ। গুড। এই যে আমি বলি না, একজন না একজন উত্তর দিবেই। বোঝা গেছে? ক্যাপাসিটর যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে ডিসি, যেহেতু ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যাবে, তাহলে ওপেন সার্কিট হয়ে গেলে টি টু দিয়ে আর হোল্ডিং কারেন্টের উপরে কারেন্ট ফ্লো করতে পারবে? তো যদি না করে তাহলে সে বন্ধ। বোঝা গেছে? ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেলেই আমার টি টু বন্ধ হয়ে যাবে, তার মানে আর সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমরা টি টু দিলাম কেন? টি টু দিলাম আমরা এখানে একটা ক্যাপাসিটর চার্জ করে রাখার জন্য। এখানে এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে থাকবে। এখন আমরা নর্মালি T1 কে ফায়ার করব। যখন আমরা T1 কে ফায়ার করব তখন আমার এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে। সবুজ কারেন্ট দিয়ে দেখালাম, এটা আমার লোড কারেন্ট। এখন কিন্তু আর নর্মালি এটা অফ হবে না। আর T2 যখন অন করব তখন মোমেন্টারিলি সার্কিটটা অন করবে, কিছুক্ষণ পরে সার্কিটটা অফ হয়ে যাবে 1-2 সেকেন্ডের মধ্যে, কারণ ক্যাপাসিটর চার্জ হয়ে যাবে, T2 অফ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন স্যার যখন এখানে বলো। জি স্যার বলেন স্যার। তুমি বলবা, তুমি না বললা যে জি স্যার এখানে স্যার কি? স্যার এখানে তাহলে স্যার আমার লাভটা হলো কি স্যার, আমি T2 ইউজ করি। খরচ বাড়াইলাম, খরচ বাড়াইলে তো লাভ, সার্কিটের কমপ্লেক্সিটি আসলো। আচ্ছা, T1টাকে অফ করতে হবে না? T1টাকে অফ করবা কিভাবে? বুঝতে পারছো? এখন হচ্ছে যদি T2টাকে ফায়ার করি তাহলে কি হবে? T2টাকে যখন ফায়ার করছি T1 কিন্তু অন আছে তখন, ঠিক আছে? T1টা অন আছে, এই অবস্থায় T2টাকে ফায়ার করলাম, তাইলে এইখানে আমার একটা শর্ট সার্কিট ক্রিয়েশন হবে না? একটা এলসি সার্কিট শুধুমাত্র এই লুপের মধ্যে, বোঝা গেছে? এই লুপের মধ্যে এল এবং সি এর একটা সার্কিট তৈরি হবে। আমি ইকুয়েশনটা পাবো কি? এল ডি স্কোয়ার আই ডিটি স্কোয়ার প্লাস 1/c আই টি ইকুয়ালস টু আমার ক্যাপাসিটর ভোল্টেজটা ভিসি। এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এখানে কি পাবো? আমি এটা একটা অসিলেটরি সার্কিট পাবো না? অসিলেশন। এটা কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, খেয়াল করে দেখছো? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, ড্যাম্পিং এর অবস্থান নাই। কিন্তু এল এবং সি এর মানটাকে যদি আমরা এমন ভাবে চুজ করি তাহলে ওমেগা ইকুয়ালস টু 1/√LC, মনে আছে একটা ইকুয়েশন, XL - XC সিরিজ সার্কিটের সিরিজ রেজোন্যান্স। তাহলে এল এবং সি এর মান যদি ওইভাবে চুজ করি তাহলে ওই হাই ফ্রিকোয়েন্সির একটা আউটপুট আমি পাবো। তাহলে এখানে কি হবে? এখানে T1 এর অ্যাক্রসে আমার একটা এইরকম অসিলেশন আমি পাবো। সরি, অসিলেশনটা ভালো আঁকা হয়নি, দাঁড়াও ঠিক করে আঁকি। এরকম একটা অসিলেশন আমরা পাবো। বোঝা গেছে? আমরা এখানে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট অ্যাড করতে পারি। ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আসবেই আসলে T1 এবং T2 এর মধ্যেকার যেটা রেজিস্ট্যান্স আছে ওখান থেকে। বোঝা গেছে? আচ্ছা, মানে স্যার অসিলেট করতে করতে এক সময় অফ হয়ে যাবে। জি, এই ফার্স্ট অসিলেশনেই T1টা অফ হয়ে যাবে, কারণ তার মধ্যে ওই যে নেগেটিভ যে পোর্শনটুকু আসতেছে, নেগেটিভটা দেখলেই সে অফ হয়ে যাবে। তাহলে T1টা যদি অফ হয়ে যায় তাহলে এরপর আর কি? এরপর এই ছোট্ট অসিলেশনটা ওই T2 দিয়ে লোডে ফ্লো করে শেষ। বোঝা গেছে? যে কারণে প্রথম দুইটা স্পাইক দেখা যায় বেশ বড় থাকে, তারপরটাই ছোট হয়ে যায়, কারণ ওইটা কিন্তু তখন ওই এলসি সার্কিটটা কিন্তু ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাচ্ছে। বোঝা গেছে? এট দ্য সেম টাইম অসিলেশন থাকার কারণে T2টাও তখন অফ হয়ে যায় খুব দ্রুততার সাথে পরের একটা দুইটা সাইকেলের মধ্যে।
স্যার তখন কি দুইটাই অফ হয়ে যাবে স্যার? দুটোই অফ হয়ে যাবে, কিন্তু সুবিধা কি জানো, ততক্ষণ কিন্তু ক্যাপাসিটি যখন T2টা অফ হবে ততক্ষণ কিন্তু ক্যাপাসিটিটা আবার চার্জ হয়ে থাকবে। ঠিক আছে, এরপর আমি আবার যখন T1 কে ফায়ার করবো তখন T1 অন হবে, আবার যখন T2 কে ফায়ার করবো তখন T1 অফ হয়ে যাবে। বোঝা গেছে? আর T2 অফ স্যার হবে নিজেই। এখানে শর্ট সার্কিট হয়ে পুড়ে যাবে না স্যার সার্কিট? কোন জায়গায় কেন শর্ট সার্কিট হবে? স্যার আপনি বললেন স্যার যখন আমরা T1 অন অবস্থায় T2 কে আবার অন করতেছি স্যার, ওই সময় কোনো শর্ট সার্কিট হবে না স্যার? না, এটা তো মোমেন্টারি অসিলেশন একটা, সাফিসিয়েন্ট কারেন্ট দিব না, কারণ ক্যাপাসিটরটা চুজ করবো, ক্যাপাসিটরের সি এর ভ্যালুটা হয় খুব কম। যদি সি এর ভ্যালুটা তুমি কম ধরো, তার মধ্যে তার যদি কারেন্টই থাকে কম, সে আর পুরাবে কি বলো? তুমি যদি একটা 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ধরো তাহলে তোমার প্রবলেম, কিন্তু তুমি যদি একটা 1 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর চার্জ অবস্থা ধরো, তুমি ফিল করবা কিছু? না স্যার। আচ্ছা, একটা ছোট একটা ধারণা দিই। ওই যে পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং আছে না, পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং গুলা 20,000 থেকে 30,000 ভোল্ট তৈরি করে, মডেল টু মডেল ভ্যারি করে, কিন্তু ওইগুলো যখন হাতে হতে লাগে মানুষ মারা যায়। তার কারণ ওর মধ্যে যে ক্যাপাসিটরটা ইউজ করা হয় সেটা খুব ছোট মানের, ন্যানোফ্যারাড রেঞ্জের। বুঝতে পারছো? সে একটা মোমেন্টারি স্পাইক দেয়, খুবই হাই ফ্রিকোয়েন্সির একটা স্পাইক দেয়। সেই স্পাইকটা এতই মানে স্পাইকের ভোল্টেজটা অনেক বেশি, কিন্তু চার্জটা সাফিসিয়েন্ট না, যে কারণে মানুষ মারা যায় না। ধাক্কা লাগে, ইটস ট্রু, 20,000 ভোল্ট ধাক্কাটা কিন্তু ভালোই লাগে, কিন্তু মানুষ মারা যায় না। বুঝতে পারছো? এইখানে আমরা ক্যাপাসিটরটা এমন ভাবে চুজ করি যে ভোল্টেজটা আসবে, সে ফর এক্সাম্পল তুমি লোড ভোল্টেজ হচ্ছে গিয়ে 300, ক্যাপাসিটরটা অফ করতে গেলে তোমার নেগেটিভ একটা ভোল্টেজ দিতে হয়। ঠিক আছে, সেটাও তুমি হয়তো 300 চিন্তা করলা, কিন্তু কারেন্টটা দিলা খুব কম। নেগেটিভ যদি 300 আসে, এটা তো লোডে ডিস্টার্ব করবে না। বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? চিন্তা করে দেখো এই পর্যন্ত কোশ্চেন কি কি। স্যার এটার অ্যাপ্লিকেশন কোথায় স্যার? গুড, অ্যাপ্লিকেশন কোথায়? থাইরিস্টর অ্যাপ্লিকেশন হচ্ছে ডিসি মোটর কন্ট্রোল, ডিসি রিলে কন্ট্রোল, তারপর হচ্ছে গিয়ে তোমার ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন। পাওয়ার সিস্টেম পড়ছো? ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন। জি স্যার। তারপর হচ্ছে গিয়ে তোমার ডিসি মোটর ড্রাইভ, আচ্ছা ডিসি টু ডিসি কনভার্সন, এইসব জায়গাগুলোতে মানে অ্যাপ্লিকেবল। ডিসি টু ডিসি কনভার্সন একটা হিউজ মার্কেট, ওখানে আমরা মোটর কন্ট্রোল করার জন্য এগুলো করি, কনভার্টার করার জন্য করি ডিসি টু ডিসি কনভার্সন। ঠিক আছে, তারপরে রিনিউয়েবল এনার্জির জন্য করি আমরা। রিনিউয়েবল এনার্জি মানে সে ফর এক্সাম্পল উইন্ডের এনার্জি বলো বা ইয়ার এনার্জি বলো, সোলার এনার্জি বলো, আমরা সাধারণত ডিসি টু ডিসিতে কনভার্সন করে করে মানে অ্যাপ্লাই করি। যে ভোল্টেজটা আসুক, সোলারের হয়তো ভোল্টেজটা ভ্যারিয়েশন হচ্ছে অনেকখানি, 30 ভোল্ট 40 ভোল্ট 50 ভোল্ট, তখন আমরা এদেরকে ওই ভ্যারিয়েশনটা যাতে বুঝতে না পারে লোড, আমরা তখন এই পাশে কনভার্সনটা পারফেক্ট করে ওই পাশে ডেলিভার করি। এইসব জায়গাগুলোতে এই থাইরিস্টরগুলো ব্যবহার করা হয়, কারণ থাইরিস্টরের কারেন্ট রেটিং 50 এম্পিয়ার 100 এম্পিয়ার করাটা খুব সহজ। আর এই পাশে ডিসি থাকে তো ওই পাশে ডিসি দিলেও সমস্যা হয় না। স্যার T1 T2 কি দুইটা একসাথে ওপেন হওয়ার কোনো চান্স আছে স্যার? হ্যাঁ, T2 কে ফায়ার করলাম, ফায়ার করার পরে ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেল, ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেলে T1 ও তখন অন করো নাই, T2 অন করো নাই, দুটো ওপেন না। আর যখন T1 কে অন স্যার করছো, যদি T1 দিয়ে T2 অন কারেন্ট না করি, স্যার যদি শুধু সোর্স অন করি তখন? না, তখন তো T1 কে ফায়ার না করলে তো কারেন্ট ফ্লো করবে না। ওকে স্যার। বোঝা গেছে? T1 কে ফায়ার না করলে কারেন্ট ফ্লো করবে না। ওকে,
খেয়াল করে দেখো, একটা জিনিস শিখছো কিন্তু অনেক আগে, ওয়েভস এন্ড অসিলেশন, কে ফিজিক্সে, তারপরে ম্যাথসে দেখছো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোনদিন চিন্তা করো না যে অ্যাপ্লিকেশন কোথায়। বুঝতে পারছো? এগুলোর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর অনেক অ্যাপ্লিকেশন আছে। মোটর, মোটর পড়ছো না? জি স্যার। মোটরের মধ্যে, সরি দাঁড়াও এক মিনিট। আচ্ছা সরি, কি জানি বলছিলাম। স্যার মোটর নিয়ে বলছিলাম। স্যার আচ্ছা, মোটর মোটর নিয়ে বলছিলাম। খেয়াল করে দেখো, একটা মোটরের তার নিজস্ব রোটর থাকে, ঠিক না? রোটরের একটা সেলফ ওয়েট আছে, এটার জন্য তার একটা ইনার্শিয়া আমরা ডেভেলপ করি, রোটেশনাল ফোর্স আসবে, এখানে আমরা এটাকে ডিফাইন করি জে দিয়ে। এই জেটার সাথে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, ম্যাগনেটিক ফ্লাক্স থেকে যে ফোর্সটা আসে। আচ্ছা, মোটরের একটা ফ্রিকশন আছে, সেটা হচ্ছে তার আর। আচ্ছা, মোটরের যে নিজস্ব যেই ওজন, সেটাকে আমরা ডিফাইন করি আসলে রোটরের যে ওজন, রোটরের ওজন সেটাকে ডিফাইন করি আমরা এল দিয়ে। ফ্রিকশন গুলাকে, সবগুলা ফ্রিকশনকে অ্যাকুমুলেট করে আমরা নিই রেজিস্ট্যান্স। আচ্ছা, আর মোটরের সাথে যে লোডটা লাগানো হয় সেটা হচ্ছে তার ক্যাপাসিট্যান্স। বুঝতে পারছো? এইভাবে আমরা একটা মোটরকে প্যারামিটারাইজ করি, যে এইভাবে এই মোটরটাকে চিন্তা করা যায়। এখন সেই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করে আমরা একটা আরএলসি সার্কিট চিন্তা করি, বা ওইখানে কেভিএল দিই, বা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসি। সেই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি যে মোটরটাকে কোন ফোর্সে রান করলে সে কত সুন্দর ভাবে ঘুরবে এবং স্টেবল হবে সিস্টেমটা। বুঝা গেছে? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে আসছি কিন্তু সেই প্রথম দিকে, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের মধ্যে আমরা পড়ে ফেলি। তারপরে গিয়ে আমরা এগুলাকে ইম্প্রোভাইজ করে করে কোথায় কোনটা ব্যবহার করা যায় সেগুলোকে আমরা চিন্তা করি। বোঝা গেছে? তো এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যানালগাস সার্কিট হয়তো কন্ট্রোলে পড়ানো হয়, অ্যানালগাস সার্কিট সিস্টেম থেকে তোমরা দেখতে পারো যে আসলে সিস্টেমকে স্টেবল করা হয় কিভাবে। এগুলো হচ্ছে ওইভাবে রান করতে হয়। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, থাইরিস্টর নিয়ে? আচ্ছা, চিন্তা করতে থাকো, আমি এর মধ্যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আবার একটা ছোট একটা কোশ্চেন দেখাবো। হ্যাঁ, আচ্ছা, অ্যাটেন্ডেন্স দাও। নুসরাত সুলতানা অ্যাবসেন্ট। আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম আচ্ছা অ্যাবসেন্ট। মোহাম্মদ আবু দারদা অ্যাবসেন্ট। মোহাম্মদ মুশফিক রহমান। এই তোমরা সেকশন বি না? জি স্যার। অ্যাবসেন্ট। সালসাবিল ফারিয়া অ্যাবসেন্ট। আরে বারজানা মামা স্যার প্রেজেন্ট। হ্যাঁ পাইছি। সাদিয়া শারমিন মৌ। ইয়েস স্যার। মিনাজ আহমেদ প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সালমান হুদা। আচ্ছা, ফারিয়া রহিম। ইয়েস স্যার। জি তারপর হচ্ছে গিয়ে লামিয়া সেকশন শারমিন। বি। ইয়েস স্যার। সুমাইয়া আহসান। সাদমান হক। মির্জা ইয়েস সালেহ। স্যার। ইয়েস স্যার। আনন্দ। আনন্দ সর্বিদিয়া অ্যাবসেন্ট। মুর্শিদা খাতুন। ইয়েস স্যার। আফিয়া মৌসুফা। ইয়েস স্যার। খায়রুল হাসান। আইজুল হাকিম। ইয়েস স্যার। সামিউল ইসলাম। প্রেজেন্ট উনি স্যার। ছিলেন কিছুক্ষণ আগে, হয়তো বা এখন হয়তো বা। আচ্ছা, ওইটা কাউকে বলো না। হ্যাঁ,
যার যেটা আছে সে সেটা অ্যাবসেন্ট প্রেজেন্ট দিয়ে, যেগুলো খুব ডিস্টার্বিং, আমরা উল্টাপাল্টা করে ফেলি এরপরে, বুঝছো? যারটা সে দাও। সামিউল ইসলাম। সামিউল ইসলাম। স্যার সামিউল ইসলাম স্যার। আচ্ছা। এস কে আব্দুর রহিম সাব্বির। প্রেজেন্ট স্যার। সিফাতুল আলম। প্রেজেন্ট স্যার। ফাহমিদা আশরাফি। ইয়েস মোহাম্মদ স্যার। আসাদুজ্জামান। ইয়েস স্যার। নুরুদ্দিন সাকিব। মশিউর রহমান। খালেদুল ইসলাম। ইয়েস স্যার। খালেদুল ইসলাম। ইয়েস স্যার। আব্দুল্লাহ আল মুশাররফ। ইয়েস স্যার। সৈয়দা নাফিসা তাসলিম। আসিফ বিন নিজাম। ইয়েস স্যার। মোহাম্মদ শাহিদ আমিন। ইয়েস স্যার। ফারিয়া হায়দার চৌধুরী। প্রেজেন্ট স্যার। মসিনা তাহসিন। ইয়েস স্যার। আয়েশা আবেদিন। ইয়েস স্যার। মোহাম্মদ তৌহিদুজ্জামান। ইয়েস স্যার। সজল কুমার ঘোষ। ইয়েস স্যার। রাকিবুল ইসলাম খান। ইয়েস স্যার। ওকে, স্যার বলো। আমি প্রেজেন্ট, আমার নেট চলে গিয়েছিল। নাম কি? সুমাইয়া হাসান। আইডি বলো। স্যার 0201161023। আচ্ছা, এখন তোমাদের একটা ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করবো। হোমওয়ার্কটা একটু আগে দিয়েছিলাম, আউটপুট একটা সাইন ওয়েভ আঁকছিলাম না? থ্রি পাই বাই 10 থেকে ফায়ার করছে। এটা হচ্ছে ভিএম সাইন থিটা ফাংশনটা, ঠিক আছে? এইটার ভিডিসি কত, এটা বের করবা। ভিএসি কত, এটা বের করবা। পেয়েছো? এই যে ফাংশনটা থ্রি পাই বাই 10 থেকে পাই পর্যন্ত আছে। একটু আগে আমরা এটা গেছিলাম, হ্যাঁ, ওই যে সাইন ওয়েভ ইনপুট দিলে কি হয় থাইরিস্টরে রেজিস্টিভ লোডে, ঠিক আছে? ফাংশনটা হচ্ছে ভিএম সাইন থিটা, এটার ভিডিসি কত আর ভিএসি কত। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, হিন্টস দিয়ে দেই, লিমিট হচ্ছে কিন্তু পাই বাই থেকে 10 থেকে পাই পর্যন্ত, আর গড় যেহেতু বের করবো সুতরাং 0 ভাগ হবে 2 পাইতে। এরপর বাকি কাজ তোমরা করবা, ফাংশনটা কিভাবে বসাবা, কি করবা, কিভাবে কি করবা সেটা তোমাদের। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার লিমিটটা কত? আর বলবো না, রেকর্ডিং শুনবা। আচ্ছা স্যার।